হয়েছে কল ইন এবং আউট। আপনারা দেখতেছেন তো কল ইন এবং আউট, এটা কিন্তু কল ইন। ইয়াসিন রানা সোহেলের কিন্তু কল ইন, দেখতেছেন তো তার কলে কল প্রবেশ করছে, 2 মিনিট কথা বলছে। তাহলে একজন সাংবাদিক, জাতির বিবেক, তিনি বলতে পারেন না যে আমি রবিউলের সাথে যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি। এটা আপনাদের কাছে আমি দিলাম, আপনাদের প্লিজ আপনাদের কাছে প্রিন্টেড কপি দেওয়া হয়েছে। তাহলে হয়তো রবিউল ওই সময় তার সাথে কল রেকর্ডিংটা করতে পারেন না, কিন্তু কলটা অলরেডি তো ইট ইজ প্রুফ যে কি তার সাথে কথা হয়েছে। তাহলে উচিত ছিল সে নেগেটিভ পজিটিভ যাই নিউজ করুক না কেন, কিন্তু তার বক্তব্য উপস্থাপন করে, এই ব্যাপারে রবিউলের সাথে যোগাযোগ করে রবিউল এই বক্তব্য উপস্থাপন করে। আজকে যা রবিউল বক্তব্য দিয়েছে আপনাদের সামনে কিন্তু কি করছে উপস্থাপন, আপনারা অন দ্য রেকর্ড বক্তব্য তার রেকর্ডিং করছেন। যেই বিষয়টা আমি অ্যাডভোকেট হারুন, জেলা জামাতের শুরু কর্ম সদস্য, আমি এখানে জেলা আমিরের পক্ষ থেকে আপনাদের সামনে কয়েকটি কথা আইনগত বিষয় উপস্থাপন করব। আপনারা জানেন চাঁদাবাদী সম্পর্কে দ্বন্দ্ববিধি 1860-এর 385 ধারা, কত ধারা? 385 ধারা চাঁদাবাদী সম্পর্কে কথা বলা হয়েছে। অপরাধের শাস্তি হবে 385 ধারায়। সেই মামলাটা যদি 385 ধারা যদি হয়, তাহলে হবে সংশ্লিষ্ট আদালতে, যেই আদালতের এখতিয়ারে ঘটনা ঘটছে। তাহলে এই মামলাটা হওয়ার কথা ছিল চাঁদাবাজি মামলার কথা রাঙ্গামাটি কোর্টে, অথবা এনি হাউ যে কোনো থানায়, বরকল থানায় হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এটা সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল ফেসবুকে লেখালেখি নিয়ে হয়েছে, আপনারা জানেন যে সকল ধরনের বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল হচ্ছে প্রত্যেকটা বিভাগীয় শহরে। চট্টগ্রাম বিভাগীয় শহর হচ্ছে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল, রাজশাহী বিভাগীয় শহরে রাজশাহী ট্রাইব্যুনাল, ঢাকা বিভাগীয় শহর, এইভাবে 7টা বিভাগীয় শহরে 7টা ট্রাইব্যুনাল সরকার স্থাপন করছে। এই মামলাটা হলো সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল 2026-এর 25 ধারা। তাহলে এই সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের অপরাধটা কি, যে হয়তো ওই বাদী খোকনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো লেখালেখি যে রবিউল দেন আদার দেন কোনো ব্যক্তি উপস্থাপন করতে বলে ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আর ট্রাইব্যুনালের মামলাটাকে তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছে পিবিআইকে, পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন, যেটা বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় হায়ার তদন্তকারী একটা টিম, তাদেরকে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত একটা মামলায় তদন্ত রিপোর্ট সত্যতা সম্পর্কে বিজ্ঞ আদালত দাখিল করা না হবে, ততক্ষণ পর্যন্ত উক্ত ব্যক্তিকে অপরাধী বলা যাবে না। অপরাধী বলা হয় তখনই যখন তার বিরুদ্ধে আদালত সিদ্ধান্ত দেয়। তাহলে আপনারা দেখেন যে কত শুধুমাত্র এখানে জামাত ইসলামীর মতো একটা বৃহৎ দলকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের বর্তমান কিছু ভাই তো আমাদের আছেন যে জামাতের নাম শুনলে তাদের গায়ে অ্যালার্জি। আমি এখানে আমাদের মিডিয়ার প্রায় ভাইদের মধ্যে আমি তো 2-3 জন ভাই আমার খুব দীর্ঘদিনে পরিচিত। যেই ভাইটা এখানে নিউজটা লিঙ্ক করছেন তার ব্যাকগ্রাউন্ড আমরা সবাই জানি, সে কে ছিল। গত 17 মাস আমরা অন্তর্বর্তী সরকার আমলে তারা কিন্তু অনেকটা অসহায়ের মতো ছিল। আমরা তাদেরকে কোনো কিছু করি না, আমরা তাদেরকে সবাইকে বলছি যে না, আমরা আমাদের আমির জামাত যেহেতু ক্ষমা করছে, আমরা সবাইকে ক্ষমা করে দিচ্ছি, আমাদের মধ্যে কালো করবো। কিন্তু বিষয়টা হচ্ছে অত্যন্ত দুঃখজনক এইভাবে জামাতকে ট্যাগ করে বক্তব্য উপস্থাপন করা, এটা আমরা বিশেষ করে যারা সাংবাদিকতার পেশায় আছেন আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি না। আশা করি যে জামাত ইসলামের ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য থাকলে সেটা সরাসরি আমাদের জেলা জামাতের আমির আছেন, আমাদের সেক্রেটারি আছেন, অন্যান্য নেতৃবৃন্দ আছেন, তাদের সাথে আপনারা বক্তব্য দেবেন, কথা নেবেন, তারপরে আপনারা নিউজ করতে পারেন। এর আগে যদি আপনারা নিউজ করেন তাহলে জাতি বিভ্রান্ত হবে। আপনারা আশা করি আজকে রবিউলের বক্তব্য দ্বারা পরিষ্কার হয়ে গেছেন যে এই মামলাটা করার পিছনে একটা কোম্পানির ডিলারশিপ ব্যবসা। আর আপনারা সবাই জানেন আমাদের সোলেমান ভাই এখানে পুরাতন মানুষ, এই যে আবুল খায়ের কোম্পানির ব্যবসা করতে গিয়ে আমাদের রিজার্ভ বাজারের আলম ভাই কোটি টাকা এই আবুল খায়ের কোম্পানি তাদের ধ্বংস করে দিয়ে লাস্টে আলম ভাইকে জেল খাটাইছে। তার স্ত্রী পর্যন্ত চলে গেছে, দীর্ঘ 27 বছর 28 বছর দাম্পত্য জীবনের স্ত্রী উনি জেলে থাকা অবস্থা চলে গেছে এই আবুল খায়ের কোম্পানি। আর এই আবুল খায়ের কোম্পানির ডিলারশিপটা কিভাবে তার থেকে নিয়ে গেল, তার সাথে কোন রকম লেনদেন ক্লিয়ার না করে। একটা মানুষের ডিলারশিপ ব্যবসা যখন চলমান থাকে তখন তার লক্ষ লক্ষ টাকা বাজারে পড়ে থাকে না, তাহলে তাকে টাকাগুলো তোলার জন্য সময় দিতে হবে না? আর তার ফল থাকলে তো তার সাথে তার দেখেন ডিলারশিপ নেওয়ার সময় কিন্তু তার একটা জামানতের টাকা থাকে কোম্পানির কাছে, সেইটাও পর্যন্ত তারা ক্লিয়ারেন্স না নিয়ে তৎকালীন স্বৈরাচার সরকারের ইন্ধনে তারা ওই খোকনকে ডিলারশিপটা দিয়ে দেয়। তাহলে কত বড় ক্ষতি করলো। সেই ক্ষতিটাকে ফাইন্ড আউট না করে আমাদের কিছু ভাইয়েরা মামলা সম্পর্কে মামলার ভিতরে করায় না,
আপনার ভিতরে প্রায় যদি মার্ডারের কথা বলা থাকে আপনি এটাকে খুন বলতে পারবেন না, কিন্তু মামলার সাবজেক্ট ম্যাটারটা আমি আপনাদেরকে বলছি বিনয়ের সহিত। দেখেন মামলার সাবজেক্ট কি, ধারা কি? মামলার ধারা হচ্ছে সাইবার সুরক্ষা আইন 2026-এর 25 ধারা। যদি এখানে বলা থাকতো তৎসহ দণ্ডবিধির 385, তাহলে আপনারা বলতেন এটা চাঁদাবাজি। তো প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আপনারা জাতির